পাকিস্তানি সেনাবাহিনীর কোনো বাঙালি সেনা অফিসারকে তারা বিশ্বাস করতেন না, কিন্তু জিয়াউর রহমানকে তারা বিশ্বাস করতেন বলেই তাকে আইএসআই 10 বছর চাকরি করার সুযোগ দেওয়া হয়েছে। ঠিক মুক্তিযুদ্ধের আগের মুহূর্তে পাকিস্তানিরা জানতেন যেহেতু বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, অতএব বঙ্গবন্ধু একটা যুদ্ধ বাঁধাবেন। 4 ডিসেম্বর বঙ্গবন্ধুর সেই পাকিস্তানের সামরিক শাসনে সামরিক আদালতে বঙ্গবন্ধু নামে মামলা হয়েছিল। 12টি বিষয়ে তার বিরুদ্ধে চার্জ তৈরি করা হয়েছিল। সেই চার্জগুলা তার বিরুদ্ধে নাকি প্রমাণ হয়েছে। সেই পাকিস্তানের সেই সামরিক আদালতে 4 তারিখে বঙ্গবন্ধু রাষ্ট্রদ্রোহিতার দায়ে, তিনি যেহেতু বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন, সেই কারণে তার ফাঁসির রায় হয়েছে। 16 ডিসেম্বর হলো বঙ্গবন্ধুর ফাঁসির রায় কার্যকরার তারিখ। কিন্তু ঠিক 16 ডিসেম্বরে আমরা বাংলাদেশ শত্রুমুক্ত হয়ে গেল। কিন্তু পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে কিন্তু তার সাহস করলো না আর ফাঁসিতে ঝুলাতে, কারণ পূর্ব পাকিস্তানে 91,000 পাকিস্তানি সোলজার আটকা পড়েছে। এই পাকিস্তানি সোলজারদের সিরিয়ানার জন্য বঙ্গবন্ধুর সেই মৃত্যুদণ্ড কার্যাদেশ কিন্তু ঝুলে গেল, যার প্রেক্ষিতে 22 তারিখ 23 তারিখ বঙ্গবন্ধু জানতে পারলেন যে তার পূর্ব বাংলা স্বাধীন হয়েছে, বাংলাদেশ থেকে শত্রুমুক্ত হয়েছে, পাকিস্তানের আত্মসমর্পণ করেছে। তার পরবর্তীতে 8 তারিখ পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10 তারিখে ভারত হয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় সেই পাকিস্তানের কারাগারে তার জন্য কবর রচনা করা হয়েছে, কবর খোদা হয়েছে। বঙ্গবন্ধুকে দেখা প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করো, আর যদি তা না করো এই কবরে তোমাকে জীবন্ত কবর দেওয়া হবে। বঙ্গবন্ধু বলেছিল, আমাকে যদি তোমার কবর দাও, হত্যা করো, আবার লাস্টে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেবে। বঙ্গবন্ধু সেই দেশপ্রেম নিয়ে যখন বাংলার মাটিতে ফিরে আসছেন, সেই দিল্লি এয়ারপোর্টে যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। শুধু 1 কোটি মানুষকে ভারতে আশ্রয় দেয় নাই, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে এবং সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। বঙ্গবন্ধুর মুক্তির জন্য যিনি সংগ্রাম করেছেন, সেই ইন্দিরা গান্ধীর সাথে প্রথম সাক্ষাতেই বাংলাদেশের দেশপ্রেম তার এমনভাবে ছিল যে তার সাথে একটু চক্ষু লজ্জাও কিন্তু আপত্তি করে নাই। প্রথম দ্বিতীয় কথাতেই তাকে প্রশ্ন করেছে, আমার বাংলাদেশ থেকে আপনার মিত্র বাহিনীকে কবে প্রত্যাহার করবেন? ইন্দিরা গান্ধী একটু চিন্তা করেই বলেছ, আপনি যখন চাইবেন তখনই। তারপর সিদ্ধান্ত হয়েছে যে আপনার জন্মদিন 17 মার্চ থেকেই সেই মিত্র বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে। প্রিয় ভাইয়ের, আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে 1971 সালের ঐতিহাসিক 10ই জানুয়ারি তিনি যে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, যেই দিন এই স্বদেশ প্রত্যাবর্তন করলেন 10 তারিখ, এই ঢাকা শহরের কি অবস্থা ছিল আমাদের কামাল ভাই বলেছেন, তারা সেই তেজগাঁয়ের সন্তান। এই তেজগাঁ মানে বিমানবন্দর মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এয়ারপোর্ট ছিল। সেই এয়ারপোর্ট থেকে রেসকোর্স ময়দান মাত্র 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা, একটু পার হতে 4 ঘন্টা সময় লেগেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের। আর সেই 10ই জানুয়ারি পূর্ব বাংলাদেশ, নব্য স্বাধীন বাংলাদেশের তখন কি অবস্থা ছিল? এই বাংলাদেশ ছিল একটা ধ্বংসস্তূপ। বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। পোর্ট নষ্ট, ব্যাংকে 1 টাকা নেই, খাদ্য গোদামে 100 টাকা খাদ্য নেই, প্রত্যেকটা যুবকের হাতে হলো অস্ত্র। এমন একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছিলেন। এবং এর মধ্যেও রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে বঙ্গবন্ধু কি করেছেন? বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করার জন্য তার চেষ্টা সবকিছু তিনি করে গেছেন। এই বাংলাদেশের কৃষক, সেই কৃষকের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য এই বাংলাদেশের কৃষককে কিয়ামত পর্যন্ত পাকিস্তান আমলের যত কৃষি ঋণ ছিল তিনি মৌকুফ ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, বিনামূল্যে কীটনাশক ঔষধ কৃষকের মাঝে সরবরাহ করেছেন। বাংলাদেশের কোনো অর্থনৈতিক অবস্থা নেই, বিনামূল্যে কীটনাশক সরবরাহ করেছেন কৃষকের মাঝে। মাত্র 300 টাকাতে পাওয়ার পাম্প সরবরাহ করেছে কৃষকের মাঝে। 1,40,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি তিনি জাতীয়করণ করেছেন। 33,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। একইভাবে এই বাংলাদেশের সব সেক্টর প্রায় 150টিরও বেশি নতুন আইন প্রণয়ন করেছেন। মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান তিনি আমাদের উপহার দিয়ে গিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের স্বপ্নসাদ এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি পূরণ করার জন্য মাত্র 3.5 বছরের মধ্যে এই দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ভাইয়ের আমার, মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু যখন তার প্রথম এই ধ্বংসস্তূপ থেকে একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক তখনই 1975-এর 15ই আগস্ট সেই 1971 সালের পরাজিত শক্তি জিয়া মুস্তাকের ষড়যন্ত্রে সপরিবারে তাকে নির্মমভাবে সেদিন হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি বলি বঙ্গবন্ধুকে হত্যা করার পর কারা ক্ষমতায় আসলেন,
ক্ষমতা আসলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে তিনি একজন সেক্টর কমান্ডার, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু আমরা দেখলাম জিয়াউর রহমানের তার আসল চরিত্র কি, তার সারা জীবনের সমস্ত চরিত্র বিশ্লেষণ করে দেখা যায় 1960 সালে জিয়াউর রহমান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে 1971 সাল পর্যন্ত এই 10 বছরই তিনি আইএসআইতে তিনি চাকরি করেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো বাঙালি সেনা অফিসারকে তারা বিশ্বাস করতেন না, কিন্তু জিয়াউর রহমানকে তারা বিশ্বাস করতেন বলেই তাকে আইএসআই 10 বছর চাকরি করার সুযোগ দেওয়া হয়েছে। ঠিক মুক্তিযুদ্ধের আগের মুহূর্তে পাকিস্তানিরা জানতেন যেহেতু বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করা যায় নাই, করা হয় নাই, অতএব বঙ্গবন্ধু একটা যুদ্ধ বাঁধাবেন। সেই যুদ্ধের সময় পাকিস্তানি এজেন্ট হিসাবে যাতে কাজ করতে পারে তার জন্য সুপরিকল্পিতভাবে এই জিয়াউর রহমান থেকে আইএসআই থেকে চট্টগ্রামে তাকে পোস্টিং দেওয়া হয়। এবং চট্টগ্রামে পোস্টিং দেওয়ার পর জিয়াউর রহমান ঠিক সেই পাকিস্তানের খুব ঘাপটি মেরে থাকা আইএসআইয়ের চর হিসাবে তিনি সেই কাজগুলো করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমানকে 2 বার সাসপেন্ড করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী। কারণ মুক্তিযুদ্ধের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল জিয়াউর রহমানের বিরুদ্ধে। জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা আসলো, রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর প্রথম তিনি কাজ করলেন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন। তার সাথে 11 জন সেক্টর কমান্ডার ছিল, তার বন্ধু, তার বেসমেট, কাউকে তিনি পছন্দ করলেন না। পছন্দ করলেন কাকে? সে 1971-এর রাজাকার, কুখ্যাত রাজাকার শাহ আজিজকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত করলো। তার ক্যাবিনেটে সে মৌলানা মান্না থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা বিরোধীদের ক্যাবিনেটে জায়গা করে দিলেন। মুক্তিযোদ্ধা তাদের কোনো সম্মান ছিল না। একজন বীর মুক্তিযোদ্ধা কোনো সরকারি কার্যালয়ে যদি যেত তার পরিচয় দেওয়ার সাহস পেত না সে একজন মুক্তিযোদ্ধা, কারণ মুক্তিযোদ্ধা পরিচয় জানলেই হয়তো তার কাজটা নাও হতে পারে। মুক্তিযোদ্ধারা ছিল সবচেয়ে অবহেলিত